গল্পের শুরুতে দেখতে পায় একটা ব্লু ভ্যান এবং কিছু জাপানিজ মানুষ ওয়াল্টার নামক একজনকে খুঁজছিল। ওয়াল্টার হচ্ছে একজন প্রাইভেট ডিটেকটিভ। সে প্রচন্ড ভয়ে ভয়ে রয়েছে, মানে বিপদ ফিল করতে পারছে। তার হাতে এক টাইপের প্যাকেট পার্সেল কিছু একটা রয়েছে, সেটাকে সে ডিপোজিট করে দেয় এবং ছদ্মবেশ নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেই ব্লু ভ্যানটা আচমকা এসে ওয়াল্টারকে এমন জোরে ধাক্কা মারে সে সেখানে মারা যায়। অন্যদিকে হাওয়াইতে নেভি কমান্ডার জেমস একটি সুইমিং পুলে তার দলকে প্রশিক্ষণ দিচ্ছিল। তার মতে দীর্ঘ সময় পানির নিচে কেউ থাকতে পারে না। সে উঠে এসে চমকে দেয় যে ট্রেনিং করতে না পারলে চাকরি ছেড়ে দাও। ঠিক তখন এক পুলিশ এসে জানায় তার বিশেষ গুরুত্বপূর্ণ ফোন এসেছে এবং কিছুক্ষণ পরে জেমস তার বাবার মৃতদেহ সামনে দাঁড়ায়। তাকে জানানো হয় তার বাবার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। জেমস তার বাবার জন্য দুঃখ প্রকাশ করে না। এরপর জেমস বাড়ি ফিরে তার পরিবারের জন্য রাতের খাবার তৈরি করছিল। তার স্ত্রী লাইলা তার হালচাল জিজ্ঞেস করে। জেমস তাকে নেভি ট্রেনিং এর কথা বলে এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে ওয়াল্টার মারা গিয়েছে। বাবা না বলে সরাসরি তার নাম বলে। লাইলা বিষয়টি তার ছোট ভাইকে জানাতে বলে। জেমস তাকে মনে করিয়ে দেয় বহু বছর তার সাথে কথা হয় না এবং তার ভাই তার ফোন ধরবে না। জেমসের সৎ ভাই জনিকে দেখি, সে একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার। জনি বাড়ি এসে দেখে তার বান্ধবী ভ্যালেন্টিনা নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, কারণ সে তাকে ছেড়ে চলে যেতে চায়। আজ তার জন্মদিন আর জনি সেটা ভুলে গিয়েছে। জনি সব সময় দুষ্টুমি করে এবং কোনো কিছু সিরিয়াসলি নেয় না, তাই এখন ভ্যালেন্টিনা দোজো শেষ হয়ে গেছে। কিন্তু ভ্যালেন্টিনা তাকে রাগে চড় মারে এবং সেখান থেকে চলে যায়। জনি হতাশ হয়ে মদ খেয়ে সবকিছু ভুলে থাকতে চায়। ঠিক সেই সময় লায়লার ফোন আসে। সে ওয়াল্টারের মৃত্যুর খবর দেয় এবং জানায় যে আগামীকাল তার বাবার শেষকৃত্য। জনি সেখানে যাওয়ার কোনো আগ্রহ নেই। সে কথা বলতে বলতে বাথরুমে যায়। হঠাৎ দুজন লোক এসে পিছন থেকে গলায় ছুরি ধরে এবং ওই লোকেরা জনির কাছে প্যাকেটটা চায়, যেটা ওয়াল্টার ডাক বক্সে ফেলেছিল। জনি কিছু বুঝতে পারে না, সে ছোটবেলা থেকে ওয়াল্টারকে দেখেনি। লোকগুলা তাদের গায়ে ট্যাটু দেখিয়ে বলে তারা ইয়াকুজা গ্যাংয়ের সদস্য। প্যাকেট না পেলে তারা তাকে মেরে ফেলবে। কোনো উপায় না দেখে জনি তাদের উপর আক্রমণ করে। এখানে বেশ কিছুক্ষণ লড়াই হয়। এখানে দরজা সহ বেশ কিছু জিনিস ভেঙে যায়। শেষ পর্যন্ত জনি সবাইকে মেরে নিজেকে রক্ষা করে। চারপাশে ভাঙাচোরা জিনিসপত্রের মধ্যে জনি ছোটবেলায় একটি ছবি দেখতে পায়, যেটা তার মায়ের সঙ্গে তোলা ছিল। পরদিন জেমস লক্ষ্য করে ইয়াকুজা গ্যাংয়ের মেম্বার এবং সিন্ডিকেট গ্রুপের মেম্বার দুই দলের লোক উপস্থিত হয়েছে। এমনকি জনির উপস্থিতিতে সে অবাক হয়ে যায়। দুই ভাই এক হয়, একজন আরেকজনকে তর্ক ও অপমান করতে থাকে। পুরোহিতের মন্তব্য শেষে ওয়াল্টারের দেহ একটি নৌকার করে বিদায় করে দেওয়া হয়। তারপর দুই ভাই একসাথে খেতে বসে। আমরা সেখানে সেই স্থানে গভর্নরকে দেখতে পাই। আসলে সে ওয়াল্টারের পুরনো বন্ধু, ভাইকে নিজের পরিবারের অংশ মনে করে। যদিও সে খাবার টেবিলে এই দুই ভাইয়ের মধ্যে তর্ক লেগে যায়। আসলে জনি এখানে এসেছে তার পিতার খুনের রহস্য উদ্ঘাটন করার জন্য, কিন্তু জেমস জানায় এটাতে কোনো হিট অ্যান্ড রান কেস নেই। এখানে খুনের কনসেপ্ট কিভাবে আসছে? তখন জনি জেমসকে জানায় কিভাবে গতকাল রাতে তার উপর হামলা হয়েছিল। কিন্তু এই কথা শুনে জেমস আরও রেগে যায়, কারণ সে ভাবতে থাকে হয়তো জনি এটা পার্সোনাল ম্যাটার। জেমস মনে করে জনিকে আক্রমণ করেছে সেটা তার নিজের শত্রু, এর সঙ্গে তার পিতার কোনো কানেকশন নেই। জেমস রেপুটেশনের ভয়ে কিছু বলছিল না। কিছু বছর আগে কিছু লোকের সাথে ঝামেলা করে এখান থেকে তার যেতে হয়, কিন্তু এই বাবার তো আর এমন না। জনি চায় তার পিতার খুনিকে খুঁজতে, এমনটা না যে সে তার পিতাকে খুব ভালোবাসে। আসলে বহু বছর আগে তার মাও খুন হয়েছিল, তখন তার ভাই তাকে সাহায্য করেনি। এখন যদি তার পিতার খুনিকে খুঁজতে চায়, কিন্তু এখনও যদি জেমস তাকে সাহায্য না করে, তাহলে সে কেমন ভাই?
যাই হোক, জনি একটি বারে বসে ড্রিঙ্ক করছিল। তখন সেখানে একটি লোক উপস্থিত হয়। জনি কিন্তু তাকে খুব ভালো করে চেনে। বলছিলাম না জনি অনেক বছর আগে কিছু মানুষের সঙ্গে ঝামেলা করে এই স্থান ত্যাগ করেছিল। ওয়েল, এই লোকটি কিন্তু তাদেরই একজন। আসলে জনি মনে করে তার মায়ের মৃত্যুর পিছনে এদের হাত রয়েছে। যাই হোক, সেই লোকগুলো জনিকে ধরে নিয়ে যায় এবং তাদের লিডার জনিকে 7 দিনের সময় দেয় এই স্থান ত্যাগ করার জন্য, নয়তো ফল ভালো হবে না। অন্যদিকে জেমস মুখে মুখে বললে মনে মনে সে বিশ্বাস করে তার পিতাকে মার্ডার করা হয়েছে। সেজন্য সে নিজেও ইনভেস্টিগেশন করতে থাকে। সমস্যা হলে যেখানে মারা হয়েছে সেই পুরো স্থানটি মাফিয়াদের রাজ, তাই সেখান থেকে প্রমাণ বের করে আনাটা খুব সহজ হবে না। জেমস তার পিতার ওয়ালেট খুঁজে কিছু কাগজ পেয়েছে, কিন্তু সেটা দেখে সে কিছু বুঝে না, তাই সে শুরু থেকে শুরু করতে চায়। সে প্রথমে মার্ডার স্পটে যায় এবং একটি দোকানের সিসিটিভি লক্ষ্য করে। তারপর জেমস দোকানে প্রবেশ করে এবং দুর্ঘটনা দিনের ফুটেজটি দেখার রিকোয়েস্ট করে, কিন্তু কেউ এসে রিকোয়েস্ট করলে তার সিসিটিভি ফুটেজ দেখানো যায় না। সেজন্য জেমস তাদের কিছু টাকা অফার করে, কিন্তু এতেও কাজ হয় না। জেমস তাদেরকে পিটিয়ে সেই সিসিটিভি ফুটেজ নিয়ে চলে আসে। অন্যদিকে জনি তার পিতার অফিসে যায় এবং লক্ষ্য করে সেখানে একটি ছেলে কিছু একটা খুঁজছে। জনি জিজ্ঞেস করে, কি খুঁজছো? তখন ছেলেটি সেখান থেকে পালানো শুরু করে। যদিও কিছুক্ষণ পরে জনি তাকে ধরে ফেলে। জনি তাকে জিজ্ঞেস করে, এখানে কি করছিলে? ছেলেটি উত্তর দেয়, আমি ওয়াল্টারের হয়ে কাজ করি। যাই হোক, ওয়াল্টারের অফিসের মধ্যে একটি সাববোর্ড ছিল। ওয়াল্টার তো সুইমিং করতো না, তাহলে অফিসে সাববোর্ড আসলো কিভাবে? সেজন্য পিকার সন্দেহ হয় এবং সেটিকে ভালোভাবে খেয়াল করে। এই সাববোর্ডের মধ্যে একটি ব্লুপ্রিন্ট লুকানো ছিল। ওয়াল্টার কেন এই সাববোর্ডের মধ্যে লুকিয়ে রাখবে? কিছু তো ব্যাপার রয়েছে। সেজন্য জনের কাজিন ন্যানিকে কল করে। সে গভর্নরের একজন পিআর এবং তাকে সবকিছু খুলে বলে। এর সাথে তাকে ওই ব্লুপ্রিন্টের একটি ফটো দেয়, যাতে ন্যানি এই ব্লুপ্রিন্ট এর ডিটেলস বের করতে পারে। সেই মুহূর্তে জেমস সেখানে প্রবেশ করে, কারণ সেই রাতের সিসিটিভি ফুটেজ তার কাছে চলে এসেছে। তারা দুইজন সিসিটিভি ফুটেজটি দেখে নেয়। তারা এবার কনফার্ম তাদের পিতাকে হত্যা করা হয়েছে। এই দুই ভাই এবার একসাথে হয়ে তাদের পিতার হত্যাকারীদের খুঁজবে। আবার তাদের সেই ব্লু ভ্যানটি খুঁজতে হবে। শহরে কয়টি এমন গাড়ি রয়েছে সেগুলো নিয়ে দুই ভাই ডিসকাশন করছিল। ঠিক তখন তাদের গাড়ির উপর হামলা করা হয়। সেই ইয়াকুজা গ্যাং আবার এসেছে। অনেক লড়াই করার পর দুই ভাই মিলে কোনো মতো তাদের হারিয়ে, কিন্তু অফিসার একদম খুশি নয়, কারণ তাদের জন্য ওই স্থানের শান্ত নষ্ট হয়েছে। রাস্তার মাঝখানে গোলাগুলি হয়েছে। অফিসার তাদেরকে সিম্পলি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। তারপর দুই ভাই চুপচাপ বাড়ি ফিরে আসে, আবারও নিজেদের কাজে লেগে যায়। সেই ব্লুপ্রিন্টটি নিয়ে ঘাটাঘাটি করে। তারা বুঝতে পারে সেটা একটি ক্যাসিনো ব্লুপ্রিন্ট, কিন্তু সেই স্থানে তো গেম বিল্ডিং নিষিদ্ধ। ওয়েল, ক্যাসিনোটি বানাচ্ছে একজন ধনী লোক যার নাম মার্কাস, কিন্তু সেই স্থানে ক্যাসিনো বানানোর জন্য তাদের অ্যাপ্রুভাল কে দেবে সেটা জানতে তাদের মার্কাসের সঙ্গে কথা বলতে হবে। মার্কাস ওই স্থানে আসবে। সে তার রাইজাদের জন্য একটি পার্টি অর্গানাইজেশন করেছে। তো দুই ভাই মিলে প্ল্যান করে সেই পার্টিতে মার্কাসের মুখোমুখি হবে এবং সামনাসামনি কথা বলবে। পরদিন জেমস এবং জনি সেই লোকেশনে চলে যায়। সেখানে সেই ক্যাসিনোটি হওয়ার কথা, কিন্তু সেখানে যাওয়ার পর তারা নেটিভ মানুষের লক্ষ্য করে, যারা কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করে। তাদের সাথে কথা বলতে তারা জানতে পারে যে সেই নেটিভ মানুষগুলো কথা শোনেনি যে সেখানে কোনো ক্যাসিনো নির্মাণ করা হবে। যদি এমন কোনো কথা হয়ে থাকে তা হতে দেবে না, কারণ এটা তাদের বাসস্থান। এখানে ক্যাসিনো তৈরি হলে তারা কোথায় থাকবে? ওয়েল, এই মুহূর্তে জনি পিকার কল করে জানিয়ে দেয় যে সেই ব্লু ব্যান্ডটি পাওয়া গিয়েছে বলে সেটা সমুদ্রের তলে থেকে ওঠানো হচ্ছে এবং তার মধ্যে তারা একটি মৃতদেহ খুঁজে পায়, যে মৃতদেহটি আবার সেখানকার গভর্নরের অ্যাকাউন্টেন্টের। যাই হোক, সেই দুই ভাই পিকার সাহায্য নিয়ে
মার্কোসের পার্টিতে প্রবেশ করে। তারা সেখানে ছদ্মবেশ নিয়ে এবং সেই পার্টিতে জনি একটি মেয়ের সঙ্গে সাক্ষাৎকার করে যার নাম ছিল মনিকা, অর্থাৎ মার্কোসের স্ত্রী। আসলে জনির পিতা একজন প্রাইভেট ডিটেকটিভ ছিলেন এবং মনিকা ওয়াল্টারকে হায়ার করেছিল মার্কোসের উপর নজর রাখার জন্য। মনিকা সন্দেহ করতো তার হাজবেন্ড হয়তো তার সাথে চিট করছে, কিন্তু ওয়াল্টার তো মারা গিয়েছে। তবে মনিকা কিন্তু অনেক কিছু জানে তার সম্পর্কে। চারদিকে মার্কোসের লোক থাকায় এখানে কিছু বলতে পারবো না, তাই জনিকে তার হোটেলে অ্যাড্রেস দিয়ে দেয় এবং তাকে বলে তার সঙ্গে দেখা করতে। তারপর কিছু গার্ড এসে এই দুই ভাইকে ধরে নেয় কারণ মার্কোস তাদের সঙ্গে কথা বলতে চায়। আসলে মার্কোস জেনে গিয়েছে তার পার্টিতে ছদ্মবেশী দুজন ঢুকে পড়েছে। মার্কোস প্রাইভেটে তাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং জনি সরাসরি মার্কোসের দিকে আঙুল তোলে এবং তার পিতার মৃত্যুর দোষারোপ করতে থাকে। কিন্তু তখন মার্কোস জনিকে জানায় সে কেন ওয়াল্টারকে হত্যা করবে। সে তো তাকে হায়ার করেছিল তার স্ত্রীর উপর নজর রাখার জন্য। মার্কোস জানায় যে সে সন্দেহ করত মনিকার বাহিরে কোথাও অ্যাফেয়ার রয়েছে, অর্থাৎ ওয়াল্টার, মনিকা এবং মার্কোস দুজনে হয়ে কাজ করছিল। সে এখানে ডাবল এজেন্ট ছিল। যাই হোক, মার্কোসের কথায় এই দুই ভাই পছন্দ হোক বা না হোক, তারা তো এখানে কিছু করতে পারবে না, তাই তারা চুপচাপ এখান থেকে চলে যায়। পরদিন জনি চলে যায় মনিকা দেওয়া অ্যাড্রেসে, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় কেউ একজন মনিকাকে হত্যা করে ফেলেছে। জনি বুঝে যায় এটা কার কাজ এবং প্রচন্ড রাগের বশে সে চলে যায় মার্কোসের বাসায়। সেখানে সে তার সিকিউরিটি গার্ডদের সঙ্গে মারপিট করে এবং মনিকার মৃত্যুর জন্য মার্কোসকে দায়ী করে, কিন্তু তার কাছে তো কোনো প্রমাণ নেই। যাই হোক, মার্কোসের মতো একজন রেপুটেড বিজনেসম্যানের বাসায় এভাবে ঢুকে পড়ায় পুলিশ জনিকে গ্রেপ্তার করে, কিন্তু সেই স্থানে গভর্নর জনিকে ছাড়িয়ে নেয়। প্রচন্ড রাগের বশে জনি জেল থেকে বের হয়ে এবং বাহিরে জেমস এর অপেক্ষা করছিল। জেমস সে কেন এমনটা চাইল্ডহুডের মতো করলো সেটা শুনে জনি এতটা রেগে যায় যে সে জেমসের সঙ্গে মারপিট করতে থাকে, যদিও জেমসের সঙ্গে লড়ে পারে না এবং তার হাতে প্রচুর মার খায়। আসলে জেমসের উপর জনির পূর্ণ রাগ ছিল। আসলে জনির মা যখন মারা যায়, জেমস জনিকে দূরে ঠেলে দেয়। জেমস বলে তার হাতে কোনো উপায় ছিল না। জনির মায়ের হত্যাকারী ভেবে যে গ্যাংস্টারের সাথে ঝামেলা করেছিল, জেমস যদি সময় মতো জনিকে সরিয়ে না দিত তাহলে সেই গ্যাংস্টার জনিকে হত্যা করে দিত। আসলে জেমস জনিকে প্রচন্ড ভালোবাসে। জনিকে বাঁচাতে সে জনিকে দূরে ঠেলে দেয়। তো এই ফাইটের সময় দুই ভাইয়ের মনের কথা বেরিয়ে আসে। তারা দুইজন একে অপরের ভুল বুঝতে পেরে একে অপরকে ক্ষমা করে দেয় এবং তাদের মধ্যে একটি বন্ডিং ক্রিয়েট হয়। তারপর জনি গার্লফ্রেন্ড ভ্যালেন্টিনা জনিকে কল করে এবং জনি তার কাছে একটি মেল এসেছে যার মাধ্যমে একটি পেন ড্রাইভ রয়েছে। অর্থাৎ এই পার্সেলটি শুরুতে ওয়াল্টার ডিপোজিট করেছিল। এই পার্সেলটির জন্য ইয়াকুজা গ্যাংয়ের মেম্বার তাদের উপর আক্রমণ করেছিল। জনি বুঝে যায় ভ্যালেন্টিনা কিসের কথা বলছে এবং জনি খুব দ্রুত ভ্যালেন্টিনাকে হাওয়াইতে আসতে বলে, যদিও ভ্যালেন্টিনা জনির উপর প্রচন্ড রাগ করে রয়েছে, সে আসতে চায় না, কিন্তু জনি তাকে এত রিকোয়েস্ট করে যে সে চলে আসে। তারপর তারা সেই পেন ড্রাইভটি ওপেন করে এবং সেটি একটি ব্যাংক অ্যাকাউন্ট, যেটা খুলতে পাসওয়ার্ড প্রয়োজন। জেমস তখন ওয়াল্টারের থেকে পাওয়া কাগজের বুকে লেখা কিছু সংখ্যা দিয়ে সেই ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করে এবং তারা জানতে পারে সেই ব্যাংক অ্যাকাউন্টে $12 মিলিয়ন অর্থাৎ প্রচুর পরিমাণ টাকা রয়েছে। তখনই তাদের উপর আবারও হামলা হয়। একটি হেলিকপ্টার, একটি পিকআপ বাইক নিয়ে কিছু গুন্ডা এসে তাদের উপরে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এই মারামারির পর তারা ফাইনালি হেলিকপ্টারকে ধ্বংস করে সক্ষম হয়। তারা সেই ব্যাংক অ্যাকাউন্টটি কেউ ঘাটাঘাটি করে জানতে পারে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাল্টিপল অ্যাকাউন্টের মাধ্যমে এই অ্যাকাউন্টে $10 মিলিয়ন পাঠানো হয়েছে। এই টাকা যার নামে পাঠানো হয়েছে তার নাম হলো মাহুল, সে স্থানীয় গভর্নর, যাকে প্রথমে ভালো দেখানো হয়েছিল। আসলে সেই হলো মেইন কালপিট। যখন তাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়, মার্কোস এই স্থানে একটি ক্যাসিনো নির্মাণ করে।
বাট এখানে ইলিগাল ছিল, তাই সে গভর্নরকে 12 মিলিয়ন ঘুষ দিয়ে যাতে সেখানে ক্যাসিনো নির্মাণ করার অনুমতি পাওয়া যায় এবং অবশ্যই তার জন্য তাদের সেই নেটিভ মানুষদের বাসস্থান উজাড় করতে হবে। এবং এইসব কথা জেনে যাওয়ার পর গভর্নর এবং মার্কস দুজন মিলে ওয়াল্টারকে সরিয়ে দেয়। তারপর তারা দুইজন তাদের বাড়িতে পৌঁছায়। তাদের একটু ফাঁকা ফাঁকা লাগছিল। জেমসের সন্দেহ হয় এবং সে খোঁজাখুঁজি করে। তারপর ছেলে মেয়েকে খুঁজে পায় যারা একটি স্থানে লুকিয়ে ছিল এবং তাদের মুখ থেকে জানতে পারে কিছু গুন্ডা এসে তাদের মা ও নেসিকে তুলে নিয়ে গিয়েছে। তখন মার্কস তাদেরকে কল করে এবং জানায় যে তারা কি করেছে। ভালোই ভালোই পেন ড্রাইভটি ফিরিয়ে না দিলে মার্কস লায়লা এবং নেসিকে হত্যা করে ফেলবে। এবং এখন সেই দুই ভাই কি করবে? তারা ঘরে বসে থাকতে পারে না। জেমস অনেকগুলো বন্দুক নিয়ে প্রস্তুত হয় মার্কাসের উপর হামলা করার জন্য। যেহেতু জেমস একজন নেভি কমান্ডার, সে সেফ বাই ভালো করে জানে। তার নির্দেশনা অনুযায়ী দুই ভাই মার্কাসের বাড়িতে আক্রমণ করে চারদিকে সেফ সৈন্যদের হত্যা করে নেসি ও লায়লাকে উদ্ধার করে। মার্কস পালানোর চেষ্টা করছিল, জেমসের সামনে পড়ে। তখন ইয়াকুজা গ্যাং এর লিডার আসে যার নাম নাকামুরা। তখন নাকামুরা জেমসের মধ্যে একটি ইপিক ফাইট হয়। জেমস নাকামুরাকে হারিয়ে দেয়। জনি এবং মার্কস ফাইট করছিল। মার্কস জনিকে মেরে ফেলে। মার্কসের বোম মার্কসের গায়ে এসে মার্কস আহত হয় এবং সেখানেই মারা যায়। জনি কিছুটা আহত হয় কিন্তু সে সেখানে মারা যায় না।